এরা এমন এক উপজাতি যারা মাটি থেকে প্রায় 50 থেকে 60 ফুট উচ্চতায় একান্ত গাছের উপর ঘর বানিয়ে বসবাস করে। আর এই মানুষেরাই জঙ্গল থেকে মানুষ শিকার করে তাদের মাংস খেয়ে থাকে। এদের প্রধান খাদ্যই হলো মানুষের মাংস। আর শুধু তাই নয়, এদের প্রতিদিনের খাবারের তালিকায় আরও রয়েছে জঙ্গল থেকে তীর ধনুক দিয়ে শিকার করা বড় বড় ও ভয়ানক সব বন্য প্রাণী। বেঁচে থাকার জন্য তারা আরও খেয়ে থাকে সাগো পাম গাছের শ্বেতসার, গাছের ভেতরের সাগো ওয়ার্ম নামের অদ্ভুত পোকা এবং বিশেষ এক ধরনের ভোজ্য মাটি। আজকের ভিডিওতে আমি আপনাদের এই অদ্ভুত উপজাতির জীবনধারা, তাদের গা শিউরে ওঠা প্রাচীন প্রথা এবং সেই রহস্যের পেছনের আসল সত্যটি দেখাবো। তাহলে চলেন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। স্বাগতম আশ্চর্য দুনিয়ার আজকের এই বিশেষ ভিডিওতে। এই অদ্ভুত আর রহস্যময় উপজাতির দেখা পেতে হলে আপনাকে চলে যেতে হবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের একদম শেষ সীমানায় পাপুয়া নিউগিনির বর্ডারের কাছে অবস্থিত এক বিশাল এবং দুর্গম গহীন জঙ্গলই হল এই করোয়াই উপজাতির আসল ঠিকানা। চারদিকের অত্যন্ত ঘন, আর্দ্র এবং চিরসবুজ এই রেন ফরেস্টে তারা প্রায় হাজার হাজার বছর ধরে সম্পূর্ণ স্বাধীনভাবে বসবাস করে আসতেছে। হালকা কুয়াশা আর থমথমে পরিবেশের এই এলাকায় আবহাওয়া সবসময় ভারী বৃষ্টি আর ভ্যাপসা গরমে ভরা থাকে। বাইরের দুনিয়ার সাধারণ কোনো মানুষের পক্ষে এই বৈরী আবহাওয়ায় টিকে থাকা এক প্রকার অসম্ভব। শত শত বছর ধরে তারা এই জঙ্গলে নিজেদের মতো থাকলেও 1970-এর শেষের দিকে, সুনির্দিষ্টভাবে বলতে গেলে 1974 সালে পশ্চিমা নৃবিজ্ঞানী এবং গবেষকেরা প্রথম এই করোয়াই উপজাতির খোঁজ পান। 1970 সালের আগে এই ট্রাইবের মানুষেরা জানতই না যে এই পৃথিবীতে তাদের জঙ্গল ছাড়া অন্য কোনো মানুষের বা সভ্যতার অস্তিত্ব আছে। আর যখনই প্রথম গবেষক, সাংবাদিক আর ধর্মপ্রচারকরা এই দুর্গম জঙ্গলে পা রাখেন, তখন থেকেই এই উপজাতিকে ঘিরে চারদিকে নানা অবিশ্বাস্য আর গা শিউড়ে ওঠা গল্প ছড়াতে শুরু করে। সেখানে যাওয়া মানুষেরা স্থানীয়দের মুখ থেকে জানতে পারেন যে এই উপজাতির মানুষেরা ডাইনি বা জাদুকরদের শাস্তি দেওয়ার জন্য তাদের মেরে ফেলে এবং তাদের মাংস খেয়ে নেয়। তবে তারা কিন্তু পেটের খিদের জন্য বা বেঁচে থাকার জন্য মানুষের মাংস খেত না। তাদের কাছে এটি ছিল এক ধরনের কড়া আইন বা ন্যায় বিচার। করোয়াইদের বিশ্বাস অনুযায়ী কোনো মানুষ যদি গোপনে কালো জাদুর মাধ্যমে অন্য কারো মৃত্যু ঘটায়, তবে তাকে বলা হয় কাকুয়া। তাদের সমাজে স্বাভাবিক বা রোগাক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ধারণা নেই। কেউ হঠাৎ মারা গেলেই তারা মনে করে এর পেছনে নিশ্চিত কোনো কাকুয়ার হাত আছে। উপজাতির মানুষেরা যদি নিশ্চিত হতো যে কেউ একজন কাকুয়া, তাহলে তারা আর কোনো প্রশ্ন করত না। তাকে জঙ্গল থেকে খুঁজে বের করা হতো, বন্দি করা হতো এবং তারপর মেরে সবাই মিলে খেয়ে ফেলত। শরীরের কলিজা, মগজ কিংবা হৃৎপিণ্ড প্রতিটি অংশ খাবার পেছনেই তাদের নির্দিষ্ট কিছু বিচার বা আইন ছিল। আমাদের কাছে এটি চরম বর্বরতা মনে হলেও তাদের কাছে এটি ছিল বংশ পরম্পরায় চলে আসা সমাজের এক কঠোর নিয়ম। কয়েকজন করোয়াই প্রবীণ মানুষ খুব শান্ত ও স্বাভাবিক গলায় এই পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন, যেন এটি খুবই সাধারণ একটি বিষয়। আর এভাবেই বিশ্বজুড়ে এই উপজাতি একটি নামেই পরিচিত হয়ে ওঠে, নরখাদক। কিন্তু এখনকার দিনে তাদের অবস্থা কেমন? তারা কি এখনো বাইরের মানুষদের ধরে ধরে খায়? এই রোমহর্ষক গল্প কি আজও সত্যি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সেই উত্তর জানার আগে চলুন দেখে নেওয়া যাক তারা আসলে কিভাবে জীবনযাপন করে। বর্তমানে হিসেব করে দেখা গেছে প্রায় 3000 করোয়াই মানুষ এই অঞ্চলে বসবাস করছে। তাদের মধ্যে অল্প কিছু মানুষ আধুনিক পৃথিবীর মানুষের সাথে সামান্য মেলামেশা শুরু করলেও বেশিরভাগ করোয়াই মানুষ এখনও বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে জঙ্গলের একদম গভীরে আদিম জীবন কাটাচ্ছে। করোয়াইদের ঘরবাড়ি বানানোর স্টাইল পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে একদম আলাদা। তারা ঘরের জন্য মাটির উপর কোনো জায়গা বেছে নেয় না, বরং মাটি থেকে প্রায় 40-50 এমনকি 60 ফুট পর্যন্ত উচ্চতায় প্রকাণ্ড গাছের ওপর অসাধারণ সব কাঠের ঘর তৈরি করে। আধুনিক কোনো করাত, হাতুড়ি বা যন্ত্রপাতি ছাড়াই তারা এই কঠিন কাজটা অনায়াসে করে ফেলে। ঘর বানানোর জন্য প্রথমে জঙ্গলের ভেতর একটি সোজা ও বেশ মজবুত গাছ খুঁজে বের করা হয়, যা একটা পুরো পরিবারের ওজন সইতে পারে। এরপর পাথরের কুড়ুল আর ধারালো দা দিয়ে চারপাশের জঙ্গল পরিষ্কার করা হয়। কোনো রশি, মই বা সেফটি বেল্ট ছাড়াই পুরুষেরা লতা বেয়ে একদম খালি পায়ে তরতরিয়ে গাছে চড়ে বসে। এরপর চারপাশের জঙ্গল থেকে ঘর বানানোর আট সংগ্রহ করা হয়। ঘরের মূল খুঁটি, মেঝে আর ছাদ ছাওয়ার সব কিছুই তারা পিঠে করে ওপরে তোলে। আশ্চর্যের বিষয় হলো তারা পুরো ঘর তৈরিতে একটা পেরেক বা স্ক্রুও ব্যবহার করে না। শুধুমাত্র জঙ্গলের শক্ত লতা দিয়ে টেনে টেনে এমনভাবে বাঁধা হয় যে ঘর একটুও নড়ে না।
ঘরের চারপাশের দেওয়াল তৈরি করা হয় গাছের ছাল দিয়ে, আর ছাদ ঢেকে দেওয়া হয় মোটা সাগো পাতা দিয়ে, যাতে রোদ বৃষ্টি ভেতরে ঢুকতে না পারে। রান্নার জন্য তারা ঘরের ভেতরেই কাঠ দিয়ে আগুন জ্বালায়। ধোঁয়া বের হওয়ার জন্য আলাদা কোনো চিমনি থাকে না, ছাদের পাতার ফাঁক গলে ধোঁয়া এমনিতেই বাইরে চলে যায়। কিন্তু এত উঁচুতে ঘর বানানোর কারণ কি? 60 ফুট উঁচুতে থাকার মূল কারণ হলো বিষাক্ত পোকামাকড়, বন্য শূকর আর সাপের হাত থেকে নিজেদের বাঁচানো। তাছাড়া অতীতে অন্য কোনো শত্রু উপজাতি যেন হঠাৎ এসে আক্রমণ না করতে পারে, সেজন্য তারা উঁচুতে ঘর বানাতো। এর পেছনে আরেকটি আধ্যাত্মিক বিশ্বাসও আছে। তারা মনে করে ঘর যত উঁচুতে হবে, মাটির কাছাকাছি ঘুরে বেড়ানো খারাপ বা দুষ্টু আত্মাগুলো থেকে ততটাই দূরে থাকা যাবে। এই ঘরগুলো যখন পুরনো হয়ে দুর্বল হয়ে যায়, তখন তারা সেটি ফেলে রেখে কাছাকাছি অন্য কোনো গাছে আবার নতুন ঘর বানিয়ে নেয়। প্রকৃতির সাথে মানিয়ে নেয়। জঙ্গল বড়, তাই জায়গার কোনো অভাব হয় না। এই করোয়াইরা কিন্তু আমাদের মতো কোনো চাষবাস বা কৃষি কাজ করে না। জঙ্গল থেকে যা পায় তা দিয়েই পেট চালায়। তারা পুরোপুরি বনের ওপর নির্ভরশীল। তাদের সমাজ মূলত যৌথ পরিবার কেন্দ্রিক, যেখানে পুরুষ ও নারীদের কাজ স্পষ্ট ভাগ করা। পুরুষদের মূল কাজ হলো ঘর তৈরি করা, মেরামত করা এবং শিকার করা, আর নারীদের দায়িত্ব হলো বাচ্চাদের বড় করা, সাগো গাছ থেকে শ্বেত সার তৈরি করা এবং বনের কাছাকাছি এলাকা থেকে ফলমূল সংগ্রহ করা। তাদের কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যালয় বা শিক্ষা ব্যবস্থা নেই। প্রকৃতির কোলে কাটানো জীবনের শিক্ষাই তাদের মূল শিক্ষা। বাবার কাছ থেকে ছেলেরা শিকার ও ঘর বানানোর কৌশল শেখে, আর মায়ের কাছ থেকে মেয়েরা ঘরকণ্ঠালির কাজ শেখে। পোশাকের দিক থেকে তারা অত্যন্ত আদিম। করোয়াইরা আধুনিক কোনো পোশাক পরে না, গাছের ছাল বা পাতা দিয়ে তৈরি ন্যূনতম আবরণ ব্যবহার করে। তবে নিজেদের সংস্কৃতি অনুযায়ী তারা সাজগোজ করতে পছন্দ করে। বন্য পশুর হাড়, দাঁত বা লতা দিয়ে তৈরি অলংকার তারা নাকে ও গলায় পরে থাকে। অনেক সময় বিশেষ উৎসব বা যুদ্ধের প্রস্তুতির জন্য তারা শরীরে বিশেষ রং বা কাদার উল্কিও ব্যবহার করে থাকে। তাদের সবচেয়ে প্রধান খাদ্য হল সাগো। এটি মূলত সাগো পাম গাছের ভেতরের নরম অংশ থেকে তৈরি এক ধরনের শ্বেতসার বা মণ্ড। এটি খেতে মিষ্টিও না, আবার নোনতাও না, তবে এটি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। খাবারটি তৈরি করতে তারা প্রথমে একটা আস্ত সাগো গাছ কেটে ফেলে। এরপর তার গুঁড়িটাকে মাঝখান থেকে চিরে ভেতরের নরম অংশটা কুড়ে কুড়ে বের করে। সেই অংশটা পানিতে ভালো করে ধুয়ে চিপে শ্বেতসার বের করা হয়। পরে এটি আঠালো খামিরের মতো তৈরি করে আগুনে পুড়িয়ে বা পাতায় মুড়িয়ে রান্না করা হয়। শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে তারা ঐতিহ্যবাহী বাঁশ ও কাঠের তৈরি তীর ধনুক নিয়ে বন্য শূকর, পাখি আর ক্যাসোয়ারি নামের বড় পাখি শিকার করে। এই শিকারের জন্য গভীর জঙ্গল চেনার দারুণ ক্ষমতার প্রয়োজন হয়। শিকারের সময় তারা নিজেদের পোষা কুকুর সাথে রাখে। কুকুর যখনই কোনো পশুর গন্ধ পায়, তখনই ডাক দিয়ে শিকারীদের সতর্ক করে দেয়। আর করোয়াইরা সুযোগ বুঝে নিখুঁত নিশানায় তীর ছড়ে শিকার কাবু করে ফেলে। শিকারের পর সেই মাংস তারা গোত্রের সবাই মিলে সমান ভাগে ভাগাভাগি করে খায়। এদের খাবার সংরক্ষণের কোনো আধুনিক ব্যবস্থা বা ফ্রিজ নেই, তাই প্রতিদিনের খাবার প্রতিদিন সংগ্রহ করে টাটকা খেতেই পছন্দ করে। বাইরের কোনো মানুষ যদি এই গহীন রেনফরেস্টে একা আসে, তবে কয়েকদিনের মধ্যে না খেয়েই মারা যাবে। কেননা করোয়াইদের জন্য পুরো জঙ্গলটাই একটা বিশাল খাবারের হোটেল। যেমন সাগো গাছের ভেতরের অংশ ছাড়াও এক ধরনের বন্য মাশরুম বা ফুল তারা খায়, যা বেশ সুস্বাদু। পাতা বা সাগো গাছের পচা কাণ্ডের ভেতরে এক ধরনের মোটা সাদা পোকা জন্মায়, যাকে বলা হয় সাগো ওয়ার্ম। এটি তাদের সবচেয়ে প্রিয়, পুষ্টিকর এবং লোভনীয় একটি খাবার। শিকার বা সংগ্রহের সময় তারা জঙ্গল থেকে বিশেষ এক ধরনের বন্য মাছ ও ঔষধি উদ্ভিদও সংগ্রহ করে নিয়ে আসে। সব খাবার দাবার নিয়ে যখন তারা নিজেদের গাছের ঘরে ফেরে, তখন শুরু হয় রান্নার প্রস্তুতি। সাগো মন্ডের ওপর তারা পিকা নামের এক ধরনের বিশেষ মাটি বা কাদা ছড়িয়ে দেয়। শুনতে অবাক লাগলেও পৃথিবীর অনেক আদিবাসী সমাজেই এই মাটি খাওয়ার অভ্যেস আছে, কারণ এই বিশেষ খনিজ মাটিতে এমন কিছু উপাদান থাকে যা পেটকে নানা রকম বিষাক্ত জিনিস, জীবাণু ও পরজীবীর হাত থেকে রক্ষা করে। এরপর তারা বড় বড় পাতা দিয়ে পুরো খাবারটা ভালো করে মুড়ে নেয় এবং তার ওপর আগুনের লাল গরম পাথর বসিয়ে দেয়। এই অবস্থায় প্রায় ৪৫ মিনিট ভাপে রাখার পর খাবারটি খাওয়ার উপযোগী হয়। সাগো পোকাগুলোকে তারা সরাসরি জ্বলন্ত কয়লার ওপর ফেলে পুড়িয়ে নেয়। তৈরি হওয়ার পর পুরো জিনিসটা দেখতে অনেকটা জঙ্গল স্টাইলের পিৎজার মতো মনে হয়। আর এর স্বাদ কেমন? এর স্বাদ একদম মাটির কাছাকাছি, যেন পুরো জঙ্গলের স্বাদ একসাথে মুখে পাওয়া যাচ্ছে। করোয়াইদের পুরো সংস্কৃতি আবর্তিত হয় প্রকৃতি ও আধ্যাত্মিক বিশ্বাসকে কেন্দ্র করে। তারা মূলত প্রকৃতি পূজারী। তাদের গভীর বিশ্বাস গাছপালা, নদী, বড় পাথর আর বাতাসের মধ্যেও নানা রকম ভালো ও মন্দ আত্মা বাস করে।
তাদের সমাজে বিয়ের নিজস্ব আদিম রীতি রয়েছে, যেখানে এক গোত্রের মানুষ অন্য গোত্রের সাথে আত্মীয়তা করে। এছাড়া জন্ম ও মৃত্যুর পর তাদের সমাজে বিশেষ নাচগান ও প্রাচীন উৎসবের আয়োজন করা হয়। যদি অতীতে অন্য কোনো গোত্রের মানুষ তাদের পরিবারের কারো ক্ষতি করত, তবে তাকে ধরে এনে হত্যা করে খেয়ে ফেলা হতো। ইহা ছিল তাদের নিজস্ব তৈরি আইন ও সংস্কৃতি। কিন্তু বর্তমান যুগে আধুনিক পৃথিবীর হাওয়া তাদের জঙ্গলেও লাগতে শুরু করেছে। জঙ্গল কেটে রাস্তা তৈরি, খনিজ সম্পদ উত্তোলন বা বাইরের আধুনিক মানুষের অনধিকার প্রবেশের কারণে তাদের হাজার বছর পুরনো জীবনযাত্রা এখন হুমকির মুখে পড়ছে। জলবায়ু পরিবর্তন ও বন ধ্বংসের ফলে তাদের শিকারের জায়গা কমে যাচ্ছে। অনেকেই নিজেদের প্রাচীন ঐতিহ্য হারিয়ে এখন আধুনিক পোশাক পরছে এবং জঙ্গল ছেড়ে মাটির কাছাকাছি চলে আসছে, যা এই ট্রাইবের অস্তিত্বের জন্য এক মস্ত বড় চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সংকট। তাহলে ভিডিওর আসল প্রশ্নে আসা যাক, করওয়াইরা কি আজও মানুষ খায়? আপনাদের আগেই বলেছে, তারা কখনোই আনন্দের জন্য বা খিদের কারণে মানুষ খেত না। এটি ছিল কেবলই একটি শাস্তি। অতীতে তাদের এই প্রথার কথা নৃতত্ত্ববিদরা প্রমাণসহ জানতে পেরেছেন। তবে বর্তমান যুগের বেশিরভাগ করওয়াই মানুষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই প্রথা বহু বছর আগেই পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অনেকের মতে এটি আসলে বাইরের মানুষদের ভয় দেখানোর জন্য ছড়ানো এক ধরনের গল্প ছিল। এমনকি কিছু গবেষক দাবি করেন, বিদেশি সাংবাদিকদের ক্যামেরার সামনে আকর্ষণ তৈরি করার জন্য কিছু ঘটনা নাটক হিসেবে সাজানো হয়েছিল। আসলে কোনটা সত্যি আর কোনটা বাড়ানো গল্প তা নিশ্চিত করে বলা হয়তো কখনোই সম্ভব নয়। তবে করওয়াইরা আজও আধুনিক পৃথিবীর একদম শেষ সীমানায় দাঁড়িয়ে তাদের প্রাচীন ঐতিহ্য ও জীবনযুদ্ধ টিকিয়ে রেখেছে। এমন আরও রহস্যময় ও অজানা তথ্য জানতে আমাদের আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।